দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল ৯:৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শিশির ভট্টাচার্যের রেখাচিত্র প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস এম সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। আচ্ছা, ওই আমতালিব সাহেব কোম্পানির নাম কি আপনার? ইওর কোম্পানির নেম? দ্য রিয়েল বেলাল দ্য রিয়েল এস্টেট। আইছি। তুমি জানো না, আমার তো চোখ খুলে দিয়েছো দাদা ভাই। আমরা যে পানি খাই ওটা পানি না, বিষ। এতদিন পানি মনে করে আমি বিষ খাইতাম, তুমি ওই পানি খাও না। কি দাদা ভাই? রাত ৯টা ৩০ থাকছে একক নাটক। আজকেই প্রথম তুই অফিসে যাচ্ছিস, আমি তো মা, আমার চিন্তা হবে না? জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আপনার সঙ্গে শেয়ার করতে করতে বাকিটা জীবন কাটাতে চাই। তোমার চোখের তারায় খুঁজি আমি আমাকে। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক বিজয় মামুন। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। এই যে গিটার হাতে অনেকগুলো বছর তো হয়ে গেল না, বিজয় ব্যান্ডের সাথে তো ২০০৬ সাল থেকে, আর নিজের সঙ্গীত ক্যারিয়ার তো আরো আগে থেকে। কোন সময়টা গিটারটা বাজাতে সব থেকে বেশি ভালো লাগে? বিকেলে, সন্ধ্যার দিকে। আচ্ছা। এবং অনেক সময় রাত, গভীর রাতে গিটার বাজাতে ভালো লাগে। সকালবেলা কখনো রেওয়াজ করবার জন্য ওঠা হয়? না, আমার ঘুমোতে অনেক দেরি হয়ে যায়, সকালে একটু দেরি করে ওঠা হয়। তারপরে একটু রেকর্ডিং এর কাজ থাকলে কাজগুলো করি, আর প্র্যাকটিসটা হয় বেসিক্যালি সন্ধ্যার পর বা মিডনাইটের দিকে, রাতের বেলা। গান লেখা বা সুর করার ব্যাপারটাও তো আছে আপনার মধ্যে। এটা তো আসলে একটা সৃষ্টিকর্তা প্রদত্ত, একটা বলা যেতে পারে যে কিছু একটা আসে, মনে হয় কিছু একটা ভর করে, সেখান থেকে গান লেখা বা সুর করা বিষয়টা আসে। তো এই প্র্যাকটিসটা করতে করতে কি সুর করা জিনিসটা আসে, মানে কি মনে হয়? আসলে আমার অনেক গান আছে যেগুলো সুরের উপরে লিরিক করা, কিছু গান আছে লিরিক আগে মানে ভাবি যে আমার আসলে এরকম একটা সাবজেক্টের উপরে গান করা উচিত, তখন ওটা নিয়ে বসার পরে অনেক গান হয় কি একবারে হয়ে যায়, লেখা সুর একবারে হয়ে যায়। আবার কিছু গান আছে একটু সময় নেই, আবার একটু এটাকে কাস্টমাইজ করে একটু চেঞ্জ করে তারপরে গিয়ে একটা জায়গায় দাঁড়ায়। আপনাকে দেখলে আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি প্রয়াত আয়ুব বাচ্চুর কথা খুব মনে হয়। আপনার স্টাইলটার মানে আপনার যে পার্সোনালিটি বা স্টাইল, সেটার মধ্যে বিষয়টা আছে। এটা কি ইচ্ছাকৃতভাবে রপ্ত করা? না, এটা ইচ্ছাকৃতভাবে না। সঙ্গীত তো আসলে গুরুমুখী বিদ্যা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমার শুরুটা হয়েছে আয়ুব বাচ্চু ভাইকে দেখে ইন্সপায়ার হয়েছি। তো তখন থেকে আসলে একজনকে ফলো করলে যা হয় তার কিছুটা প্রভাব তো পড়বেই, তো এমনটাই। প্রথম যদি বলি যে গিটারটা হাতে তুলেছিলেন কত বছর বয়সে? 92 কি 93 এর দিকে, যখন ফার্স্ট আমি আয়ুব বাচ্চু ভাইয়ের কনসার্ট দেখি, তখন থেকেই আমার। কোথায় দেখেছিলেন প্রথম? এটা আমাদের এলাকায় একটা কনসার্ট ছিল, ওপেনের একটা কনসার্ট। তো আমি অদ্ভুতভাবে দেখলাম যে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা গিটার বাজিয়ে গান গাইছে। এর আগে দেখেছি আমি আরো কনসার্ট, খুব ছোট ছিলাম তখন, কনসার্ট দেখেছি যে শিল্পীরা আলাদা মাইক্রোফোন নিয়ে গান করে, কিন্তু গিটার বাজিয়ে গান করে, এটা আমাকে খুব দারুণ একটা ব্যাপার। হ্যাঁ,
তারপর তখন থেকে আমি চিন্তা করি না আমাকে এরকম গিটার বাজিয়ে গান গাইতে হবে। পরে গিটার বাজানো শিখলেন কার কাছ থেকে, বা প্রথম গিটার কেনা হলো কোথা থেকে? আমার অনেক বছর গিটার ছিল না। আমি এমন হয়েছে আমার স্টুডেন্টের গিটার আছে, তার গিটার দিয়ে আমি প্র্যাকটিস করতাম। স্টুডেন্টের গিটার দিয়ে আমি প্র্যাকটিস করতাম। নারিন্দায়, আমাদের পুরনো ঢাকায় নারিন্দায় আমার একটা স্টুডেন্ট ছিল রনি নাম। ওর বাসায় গিয়ে ওকে আমি শেখানোর পরে ওর বাসায় আবার ওর গিটার দিয়ে আমি প্র্যাকটিস করতাম। ওকে কি শেখাতেন? গিটার বাজানো লিড গিটার বাজানো শেখানো। হ্যাঁ, মানে ওকে শেখায় ওর গিটার দিয়ে নিজে প্র্যাকটিস করতেন। মানে আমার গিটারটা হচ্ছে আমার বাসায় একটা অ্যাকোস্টিক গিটার ছিল, সেটা দিয়ে বাজাতাম, কিন্তু আমার ইলেকট্রিক গিটার ছিল না। আচ্ছা। তো ওর আবার ইলেকট্রিক গিটার ছিল, তো ওর ওখানে আমি ওকে শেখানোর পেছনে বড় কারণ ছিল যে ইলেকট্রিক গিটারটা প্র্যাকটিস করা। চমৎকার। একটি গান শুনি। হ্যাঁ, শিওর। কোন গানটি শুনছি? অনেকদিন পরে এনটিভিতে আসা হলো। হ্যাঁ হ্যাঁ। তো পুরনো কিছু স্মৃতি মনে পড়লো, তো সেই স্মৃতি থেকে একটা গান করি। এই গানটা আমার ব্যান্ডের গান, আজ আবার। গানটা লিখেছে সঞ্জয়। আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি, আজ আবার হৃদয় আমার ডাকে আয় ফিরে আয়, বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা, সুখের আলো ছায়া খেলা করে ওই নীলিমায়, বোঝে না সে ফেরা যায় না, মুছে দিয়ে সব যন্ত্রণা, সুখের আলো ছায়া খেলা করে ওই নীলিমায়। আজ আবার মনে পড়ে গেল কিছু ফেলে আসা স্মৃতি। দারুণ, খুব সুন্দর একটি গান। আপনি যেটা বলছিলেন যে গিটার বাজানো শেখা কারো কাছে এখন যেরকম হয় যে ইউটিউবে দেখে দেখে অনেকে হয়তো এই গিটারের যে প্রাইমারি লার্নিংটা সেটা নিয়ে থাকে, মানে সেই সময়টা তো 92 বা 93 দিকে তো অমনটা ছিল না। কার কাছে শিখেছিলেন আপনি? তখন হতো কি, আমরা ওই যে বই পাওয়া যেত, গিটারের কর্ডের বই পাওয়া যেত, তো ওগুলো আমরা কালেক্ট করতাম। আচ্ছা। দেশি, বিদেশি, দেশি এরকম। তো আমার এক বড় ভাই ছিল মিছিল ভাই, উনি আমাকে একটা বিদেশি একটা বই দিয়েছিলেন। হ্যাঁ, তো ওনার ওই বইটার থেকে আমি অনেক হেল্প পেয়েছি গিটার শেখার। আর আমাদের পাড়া মহল্লায় তো অনেক গিটারিস্ট ছিল বড়রা, যারা দেখাতে চেত না, মানে চেষ্টা করতাম তাদের সবসময়, ভাইয়া এটা দেখান ওইটা দেখান, তো দেখাতো। ওইভাবে আসলে খুব কষ্ট করতে হয়, নিজের শেখার চেষ্টাটা ছিল অনেক বেশি, প্রচন্ড ছিল। আর গান শোনাটা অনেক বড় একটা শেখার ব্যাপার। একদম, এটা একটা চর্চার মধ্যে থাকতে হয় প্রচন্ড। যত যে কোনো মিউজিশিয়ান যদি, যারা নতুন প্রজন্মের মিউজিক করতে চায়, তাদেরকে প্রচুর গান শুনতে হবে। আচ্ছা, গিটার বাজানো এবং গান গাওয়া দুটো কিন্তু এক বিষয় না, তো গান গাওয়াটা কি কারো কাছে শেখা হয়েছিল? হ্যাঁ, গান আমি শিখেছি ওস্তাদ আজিজ এবং আমার আরেকজন ওস্তাদ ছিলেন শিবু রায়, দুজনের কাছে আমি গান শিখেছি। ক্লাসিক্যাল শুরুটা ছিল আমার ওখান থেকে, তারপরে তো আমি রক মিউজিক ব্যান্ড গান। এই ঘটনাটা কিভাবে ঘটলো? কারণ সাধারণত যারা শাস্ত্রীয় সঙ্গীতে থাকে তাদেরকে আমরা নজরুল সঙ্গীতে দেখি, কখনো কখনো রবীন্দ্রসঙ্গীতে দেখি, বা সেমি ক্লাসিক্যাল ঘরানাতে তারা সবসময় বিচরণ করে। আপনি একদম পুরোপুরি রক ঘরানাতে কিভাবে চলে গেলেন? আমার বাসায় আমার বড় ভাই বোন, আমার বোন নাজনীন, ওরা গান চর্চা করতো, ক্লাসিক্যাল গান বা আধুনিক গান। তো ওখান থেকে আমার দেখতে, গানটা আমার ভিতরে জন্মগতভাবেই ছিল আসলে। হ্যাঁ, আমি ডেস্টিনিতে ছিল এটা। হ্যাঁ, গান ভালো লাগতো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গান ভালো লাগলে যেটা হয়, মানুষ গুনগুনিয়ে গান গায়, আমি সেটাই করতাম। তো ওই বাসায় গিটার, একটা অ্যাকোস্টিক গিটার ছিল, হারমোনিয়াম ছিল, তো ওদেরকে দেখতে 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 এরকম। পরে যখন আমি ওই যে বললাম যে আইয়ুব বাচ্চু ভাই লাইভ কনসার্ট দেখি, তখন আমি গিটার, হার্ড রক এই জিনিসটা করতেই হবে কাজটা, তখন আমরা আরো খুব সিরিয়াস হয়ে যাই। তারপরে ব্যান্ড দলের সেই সময়টাতে বেশ প্রচলন ছিল, আমরা জানি যে, এবং ব্যান্ড দলের একটা স্বর্ণ যুগ আমরা পার করেছি 90s-এ। ব্যান্ড দলটা কিভাবে তৈরি করলেন? সেটা কি পুরান ঢাকাতেই হয়েছিল কিনা? ব্যান্ড আমি আগে পরে অনেকগুলোই করেছি। আমি নোভাতেও ছিলাম, আরও কয়েকটা ব্যান্ডেও আমি বাজিয়েছি সেশন হিসেবে। আর আমার প্রথম একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নাম হচ্ছে রিসেন্ট।
তো ওই ব্যান্ডে যেটা ছিল আমি ছাড়া আর কেউ প্র্যাকটিস করতে চাইতো না, আচ্ছা। সবাই শুধু ফটো সেশন, হ্যাঁ, শো ডাউন করবে, আর আমাদের ছাদের উপরে আমরা প্র্যাকটিস করতাম। টিম ওয়ার্কটা খুব একটা ভালো ছিল না। না, টিমের পরে যখন দেখলাম যে আসলে ওদেরকে নিয়ে আমি বেশি দূর যেতে পারবো না, কারণ আমার প্র্যাকটিস লস হচ্ছে, তখন আমি আরেকটু আপগ্রেড কিছু চিন্তা করলাম, আরেকটু আগালাম, আরেকটু যারা একটু সিরিয়াস তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করলাম। তো ওইভাবেই আর কি আগানো। তারপর বিজয় ব্যান্ড দলটা কিভাবে তৈরি করলেন? 2006-এ শুরু হলো বিজয় ব্যান্ড। শুরু হয় হচ্ছে আমরা হঠাৎ করে একটা প্ল্যান করি যে আমাদের একটা শো আসে ব্যান্ডের নামে, যে একটা শো হবে, শোটা একটা ব্যান্ডের নামে করতে হবে। আচ্ছা, মানে ব্যান্ড দলই শুধুমাত্র শোটা পার্টিসিপেট করতে পারবে? হ্যাঁ, কিন্তু শোটা আমাকে করতে বলছে, তো আমাকে বলছে যে তোমার কি ব্যান্ড নাই? আমি বললাম যে ব্যান্ড নাই, ব্যান্ড করে ফেলবো, যেহেতু মিউজিক করি আর ব্যান্ড মিউজিকই পছন্দ করি, তাহলে ব্যান্ড করে ফেলবো। তখন বললো ঠিক আছে, তাহলে আমাকে কালকের মধ্যে একটা ব্যান্ডের, কাল পরশুর মধ্যে একটা নাম দিতে হবে, নাম দিলে আমরা পোস্টারে নামটা অ্যাড করব। তখন আমরা খুব কনফিউজড হয়ে যাই, আমরা 4 জন মগবাজারে একটা রেস্টুরেন্টে বসে কি করব, ব্যান্ডের নাম কি দেওয়া যায়, ও এটা বলতেছে, ও বলতে, আমারও এটা পছন্দ হচ্ছে না, ওর এটা পছন্দ হচ্ছে না। এক কাজ করি, আইব বাচ্চু ভাইয়ের বাসায় যাই, এই অফিসে যাই, তো ফোন দিলাম, বস আপনি কোথায়? বা আমি স্টুডিওতে, বস একটু আসছি, কথা আছে। তো ঠিক আছে, আয় তোরা আয়। গেলাম, যাওয়ার পর বস আমরা একটু কনফিউশনে আছে, আমরা ব্যান্ডের নাম খুঁজে পাচ্ছি না, কি করবো। পরে বলো, আমার দিকে তাকে বলো ব্যান্ডের নাম বিজয় রেখে দে। উনি এক কথা বলে, মানে আপনার নামের সাথে মিল রেখে? না, তখন আমার নাম তো বিজয় না, আচ্ছা, আমার নাম মামুন। ওই বিজয় নামটা দেওয়ার পর থেকে মিডিয়াতে সবাই আমাকে বিজয় বলে ডাকে। ও আচ্ছা, বিজয়টা পরে অ্যাড হয়েছে তাহলে? পরে 2006-এ। আচ্ছা, তখন থেকেই বিজয় মামুন নামটা অ্যাড হয়ে গেছে, কারণ শুধু মামুন বললে অনেক হয়তো কনফিউজড হয়ে যাবে, মামুন তো হাজার হাজার লক্ষ লক্ষ আছে। দারুণ। আমি আপনাকে এই প্রশ্নটা করতাম যে আপনাকে আসলে সবাই কি নামে ডাকে, বিজয় নামে ডাকে নাকি মামুন? এটার জন্য মানে বাচ্চু ভাই, আইব বাচ্চু ভাই যখন বিজয়, উনি আমাকে মামুন নামে ডাকতেন না, উনি আমি বিজয় বিজয় বলতে 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 বলতে, এটা আবার অনেকে শুনেছে এবি কিচেনে, ওখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, ওইখান থেকে মডেল নোবেল ভাই যাদের প্রোগ্রাম করতাম তারা ওই বিজয় নামে মোবাইল নাম্বারটা সেভ করতো, ওইভাবে বিজয় হয়ে গেছে আর কি। আপনার একটা হচ্ছে নিজের ক্যারিয়ার, আর একটা হচ্ছে বিজয় ব্যান্ড দলের গান, তো কোনটা নিয়ে এখন বেশি ব্যস্ত এবং কি কি ব্যস্ততা রয়েছে? দুটোই একসাথে মার্চ করছে, যেমন ব্যান্ডের গানও আমরা নতুন নতুন গান রেকর্ড করছি, নতুন গান রিলিজ করছি, অলরেডি অনেকগুলো গান রিলিজ হয়ে গেছে। আর সোলো গানের কাজও হচ্ছে, যেমন একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ফিডব্যাকের লাবু রহমান ভাই, আমাদের লেজেন্ডারি গিটারিস্ট বাংলাদেশের। লাবু ভাইয়ের আমার সৌভাগ্য যে লাবু ভাইয়ের ফিচারিং আমি দুটো গান করেছি, খুব রিসেন্টলি এগুলো হয়তো রিলিজ হবে, কাজ প্রায় শেষ। মানে এগুলো কোন প্ল্যাটফর্মের জন্য রেডি করেছেন? প্ল্যাটফর্মটা আমরা এখনো ভাবি নাই, লাবু ভাই আগে গানগুলো রেডি করেছে, এখন হয়তো এটা মিউজিক ভিডিও হবে, তারপর মানে আগে গানগুলো হয়ে গেল, রেকর্ড হয়ে গেছে, তো এটা খুব আমার জন্য খুব মজার একটা ব্যাপার, এক্সপেরিয়েন্স ছিল। আচ্ছা, এই দুটোকে আলাদা করে রাখেন কিভাবে বিজয় ভাই, যে বিজয় ব্যান্ড দলের কাজগুলোকে আলাদা, যেহেতু ওখানে একটা টিম ওয়ার্ক থাকে, সবাই মিলে একসাথে প্র্যাকটিস করতে হয়, ওখান থেকে কি কি গান রিলিজ করবেন, এটা তো একটা চিন্তা ভাবনার জায়গা থাকে, আবার নিজের ক্যারিয়ারের জায়গাটা আলাদা রকম থাকে, মানে অ্যাজ আ সিঙ্গার আপনি আসলে কিভাবে ভাবছেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনি নিজেকে আসলে কিভাবে পোর্ট্রে করতে চাচ্ছেন, এই দুটো জায়গাকে আলাদা করেন কিভাবে আপনি? আসলে দুটো আলাদা মনে হলো, আসলে কিন্তু আলাদা না, বিজয় মামুন একটাই বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ব্যান্ড, আমরাই ব্যান্ড, আমি সোলো, আবার সোলো গানগুলো আমরা ব্যান্ডের সাথেও গাইছি। আচ্ছা, আপনার যখন সোলো গান থাকে তখন ওই যারা আপনার টিমে আছে অন্যান্য মিউজিশিয়ান যারা, তারাই কাজ করছে? না, মিউজিক কম্পোজিশনগুলো আমিই করছি, হয়তো সুর আমি করছি, লিরিক হয়তো কেউ করছে, রেকর্ডিং এর ব্যাপারে ব্যান্ডের ওদের সাথে আমার অতটা বসা হয় না, বাট ওদের সাথে আমার প্ল্যানিংটা হয় যে এই গানটা ডিজাইনটা আমরা এরকম করতে চাচ্ছি, যাতে, কারণ ওদের বাজানোর ব্যাপারটাও সবার হাতের একটা ব্যাপার আছে, সো কম্পোজিশনটাও ওদেরকে বুঝে, ওদের বাজানোর অ্যাবিলিটি, ওদের পারফরমেন্স সবকিছু চিন্তা করে মাথায় রেখেই গানটা করতে হয় আর কি। ডিজাইন অনুযায়ী প্ল্যানটা আপনি সেভাবে রেডি করেন। এখন পর্যন্ত বিজয়ের কতগুলো গান আছে, মানে বিজয় ব্যান্ড দলের কথা যদি বলি? আসলে গান তো আমরা হিসাব করিনি, খুব বেশি নয়, আমাদের অ্যালবাম বেরিয়েছে 3টা অ্যালবাম বেরিয়েছে, আর মোটামুটি 30টার মতন গান হবে ব্যান্ডের। সেক্ষেত্রে তো আপনারা নিজেরা ছাড়াও আসলে অন্যান্য যারা স্বনামধন্য গীতিকার আছে তাদেরকে দিয়েও আপনারা গান লেখাচ্ছেন? হ্যাঁ, আমাদের অনেক গানই, ম্যাক্সিমাম গানই আমাদের বাইরের গীতিকারদের লেখা। কাদের সাথে কাজ হচ্ছে একটু শুনি। যেমন যদি শুরু থেকে আসি, বড় থেকে আসি, শহীদ মাহমুদ জঙ্গি ভাইয়ের মতন গীতিকার, তারপরে গোলাম মুর্শেদ ভাই, তারপরে হোসেন ইমাম ভাই যিনি আইব বাচ্চু ভাইয়ের গান লিখেছেন, বাপ্পি খান বাচ্চু ভাইয়ের গান লিখেছেন, তারপর আমিনুল ইসলাম, কাজী বিভাস, এরকম অনেকেই আছে আসলে।
আচ্ছা, একটু জানতে চাইবো যে কনসার্ট সম্পর্কে, মানে কনসার্ট আপনাদের সব থেকে বেশি, মানে সব থেকে থাকে না ভালো লাগার জায়গাটা, কমফোর্ট জোন, সামনে অনেক অনেক অডিয়েন্স বসে আছে এবং তার মধ্যে আপনারা গান গাইছেন, অনেক অনেক রিকোয়েস্টের গান আসে, একটা অন্যরকম উন্মাদনা কাজ করে। সেক্ষেত্রে কোন গানের রিকোয়েস্টগুলো সব থেকে বেশি পান? সবচেয়ে বেশি আসে হচ্ছে আমাদের আইয়ুব বাচ্চু ভাইয়ের গানের, তারপরে আসে আমার যদি বৃষ্টি হতাম গানটা, ম্যাক্সিমাম 90s-এর গান। আমাদেরকে ম্যাক্সিমাম আমরা ফেস করি যেটা, যে মানুষের ভালোবাসার জায়গাটা এখনো 90s-এ আছে ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে। তো সেই গানগুলো, ওই 90s-এর ব্যান্ডের গানগুলো আমাদেরকে বেশি রিকোয়েস্ট করে। এখন এই সময়ে এসে নতুন ছেলে মেয়েদের মধ্যে কি ওই ব্যান্ড দল তৈরি করার প্রবণতাটা দেখতে পান? আসলে ব্যান্ড তো অনেক হচ্ছে, অনেকেই ভাবে যে মিউজিক খুব ইজি একটা বিষয়, করে ফেলবো, হয়ে গেল। আসলে সবচেয়ে বড় জিনিস এই যে দেখেন 2006 থেকে এখন পর্যন্ত একটা ব্যান্ডকে টিকিয়ে রাখা, এটা যে কত বড় স্যাক্রিফাইস, এবং অনেক রাগ হয়, অনেক ক্ষোভ হয়, অনেক প্রবলেম হয়, ওর মেন্টালিটি আমার মেন্টালিটি মেলে না, নানান ধরনের প্রবলেম, ঝগড়া ঝাঁটি, অনেক কিছু একটা সংসারের ভিতরে যা হয় একটা ব্যান্ডের ভিতরে তাই হয়। ও ছেড়ে যাচ্ছে, ওর জায়গায় আরেকজন রিপ্লেস করতেছে, তাকে আবার মানিয়ে নেওয়া, অনেক অনেক ঝামেলা, অনেক স্ট্রাগল। বিজয় ব্যান্ড দলের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? টার্নিং পয়েন্ট ছিল যদি বৃষ্টি হতাম গানটা। ওইটা রিলিজ হওয়ার পর থেকে আমাদের মোটামুটি আর ব্যান্ডটাকে আর ভেঙে দিতে হয়নি, ব্যান্ডটাকে আরো ধরে রাখতে হয়েছে, মানে টিম ওয়ার্কটা আরো বেশি শক্তিশালী হয়েছে। এই যে অ্যাজ আ সিঙ্গার বা ব্যান্ড দল হিসেবে সার্ভাইভ করাটা বেশ ডিফিকাল্ট, যেমনটি বলছিলেন যে অনেক রকম স্ট্রাগল থাকে, অনেক কিছু থাকে। কিভাবে আসলে এগোতে চান বা প্ল্যানিংটা কিভাবে করছেন? এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু, আমি জানি না বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে কী অবস্থা, মিউজিকের অবস্থা কিন্তু খুব বাজে। কারণ বিনোদন চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষ শুধু গান শুনে বা গানকে খুব ধারণ করে, এই জিনিসটা কিন্তু এখনকার প্রজন্মের ভিতরে দেখা যাচ্ছে না। আমাদের জেনারেশন, আমরা কিন্তু 90s-কে ধারণ করি বা আমরা ভালো গান হলে শুনি বা সময় দেই। এখনকার মানুষ এত অস্থির হয়ে গেছে, গান শোনার আসলে কারো সময় নেই। তো এখন প্ল্যানেও আমাদের নতুন করে আবার চিন্তা করছি যে আসলে কি করা যেতে পারে, কি ধরনের গান বানানো যেতে পারে, বা আমাদের স্টাইলটাকে চেঞ্জ করব কিনা, আরেকটু অন্যরকম ডেভেলপ কিছু করা যায় কিনা। মানে একটু কনফিউশনে আছি, বাট হয়তো খুব তাড়াতাড়ি একটা সমাধান আসবে, হয়তো এক্সপেরিমেন্ট করে আরো বেটার কিছু হবে, তাই না? ডেফিনেটলি। একেবারে শেষের দিকে চলে এসেছি বিজয় ভাই, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, আপনার দলের জন্য, আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য তো অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvpd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।